দর্শক স্বাগত জানাচ্ছি টিভেন24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি হিসানচুল। কেমন একটা থমথমে পরিস্থিতি পুরো বিশ্ব জুড়ে, অথচ কাগজে কলমে 2 সপ্তাহের যুদ্ধবিরতি চলছে। এটি 22 এপ্রিল পর্যন্ত চলবে। এর মধ্যে ইসলামাবাদে প্রথম দফা আলোচনা ভেস্তে যাওয়ার পর এবার দ্বিতীয় দফায় 2-1 দিনের মধ্যে আবার আলোচনা শুরু হবে। এর মধ্যে ইরানের সাথে আলোচনা করতে তেহরান পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনির। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ, তুর্কি সহ বিভিন্ন জায়গায় সফর করছেন, চেষ্টা করছেন যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে। তবে এর মধ্যে গুরুত্বপূর্ণ তথ্য হলো, আগামী কয়েকদিনের মধ্যে মধ্যপ্রাচ্যে আরও কয়েক হাজার সেনা পাঠাচ্ছে আমেরিকা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইরানকে এমন একটি চুক্তিতে আনতে চাপ দিচ্ছে, যার মধ্য দিয়ে কয়েক সপ্তাহ ধরে চলমান এই যুদ্ধের অবসান যাতে ঘটে। তবে সে সঙ্গে যুদ্ধবিরতি ভেঙে গেলে ইরানে নতুন করে হামলা চালানো বা স্থল অভিযানের সম্ভাবনা বিবেচনায় রাখা হচ্ছে বলে কর্মকর্তারা আভাস দিয়েছেন। যেসব মার্কিন সেনাকে মধ্যপ্রাচ্যে পাঠানো হচ্ছে তাদের মধ্যে দেশটির বিমানবাহী রণতরী ইউএস জর্জ এইচ.ডব্লিউ. বুশ এবং সেটির পাহারায় থাকা কয়েকটি যুদ্ধ জাহাজে অবস্থানরত প্রায় 6,000 সেনা রয়েছেন। পেন্টাগনের তথ্য অনুযায়ী আনুমানিক 50,000 মার্কিন সেনা সদস্য ইরানের বিরুদ্ধে অভিযানে যুক্ত রয়েছেন। তাদের সঙ্গে নতুন করে যোগ হবে এই 6,000। এবং ইরান এই যুদ্ধ এটি সবচেয়ে বড় চাপ দিচ্ছে দেশের অর্থনীতিতে। এর মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজকে বলেছেন যে ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোমে পাওয়েল তিনি যদি মেয়াদ শেষে পদ না ছাড়েন তাহলে তাকে বরখাস্ত করা হতে পারে। কারণ পাওয়েলের মেয়াদ 15 মে শেষ হওয়ার কথা, কিন্তু নতুন চেয়ারম্যান হিসেবে যিনি দায়িত্ব পেয়েছেন অর্থাৎ মনোনীত কেভিন ওয়ার্শ এখনও সিনেটে অনুমোদন পাননি। ট্রাম্প প্রশাসন পাওয়েলের সমালোচনা করে তাকে সরাতে চাইলেও আইন অনুযায়ী ফেড প্রধানকে সরাতে যথাযথ কারণ দেখাতে হয়, যা নিয়ে আইনি জটিলতা তৈরি হতে পারে। পাশাপাশি অন্য একটি বিষয় এখন বিশ্ব মিডিয়া আলোচনায় আছে, সেটা হলো ইরানের যুদ্ধকে ঘিরে অন্যরকম এক জটিলতায় জড়িয়ে পড়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। কারণ তার বিরুদ্ধে এবার সোচ্চার হচ্ছেন ক্যাথলিক নেতারা। অভিবাসন নীতির কারণে আগে থেকে সমালোচনা থাকলেও এবার পোপকে আক্রমণ এবং নিজেকে যিশু খ্রিস্টের মতো এআই ছবি প্রকাশের পর বিতর্ক আরও তীব্র হয়েছে। বিশেষভাবে লক্ষণীয় যে এই সমালোচনা শুধু উদারপন্থীদের নয়, ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত রক্ষণশীল ক্যাথলিক যারা, তারাও এখন বিরোধিতা করছেন তার। ইরান যুদ্ধকে কেন্দ্র করে কিছু প্রভাবশালী ধর্মীয় নেতা ট্রাম্প প্রশাসনের নীতি ও বক্তব্যের সমালোচনা করে বলছেন, ধর্মকে ব্যবহার করে যুদ্ধকে ন্যায্যতা দেওয়া উচিত নয়। এতে ক্যাথলিকদের মধ্যে ডান এবং বাম ঘরানার বিভাজনের মধ্যে একটি বিরল ধরনের ঐক্য দেখা যাচ্ছে, যে তারা সবাই মিলে প্রেসিডেন্ট ট্রাম্পের কিছু বক্তব্যের বিরোধিতা করছেন। সব মিলে আমেরিকায় ধর্ম, রাজনীতি এবং যুদ্ধ তিনটি ক্ষেত্রেই নতুন বিতর্ক বিভাজন তৈরি করেছে। কত দূর সেটা যেতে পারে সেটি আমরা আলোচনা করব। আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলাইনার প্রফেসর ডক্টর নাকিবুর রহমান, যুক্ত হচ্ছেন শিক্ষাবিদ ও রাজনৈতিক বিশ্লেষক শেখ আল মামুন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। প্রফেসর ডক্টর নাকিবুর রহমান, শুরুতে যে প্রশ্নটি করতে চাই সেটি হলো, বারবার করে আমরা শুনছি, বিশ্লেষণে বের হয়ে আসছে, সেটা হলো আমেরিকা এই যুদ্ধ থেকে বের হয়ে আসতে চায় এবং স্বভাবতই ইরান যুদ্ধ শুরু করেনি, তারা যুদ্ধ কন্টিনিউ করতে চাইবে, এটিও ধরে নেওয়াটা ঠিক হবে না। তাহলে ট্রাম্প চাইছেন, ইরান চাইছেন, সবাই চাইছেন যুদ্ধ বন্ধ হোক, যুদ্ধ বন্ধ হচ্ছে না, অনিশ্চয়তা তৈরি হয়ে আছে কার স্বার্থে? ধন্যবাদ জুয়েল ভাই, ধন্যবাদ আপনার দর্শকদেরকে। মামুন ভাই, আপনাকে শুভেচ্ছা। আপনার প্রশ্নটা যদি যেভাবে করেছেন সেভাবে দিয়ে যদি শুরু করি, যে ট্রাম্প চাচ্ছে যুদ্ধ বন্ধ হোক, ইরান চাচ্ছে যুদ্ধ বন্ধ হোক, দুনিয়ার সবাই চাচ্ছে যুদ্ধ বন্ধ হোক, কিন্তু যুদ্ধ কেন বন্ধ হচ্ছে না? কারণ যুদ্ধ যেই প্ররোচনায় শুরু হয়েছে, আমেরিকাকে যুদ্ধে যে নিয়ে গিয়েছে, সে চাচ্ছে না যুদ্ধ বন্ধ হোক। সে ব্যক্তি হলো বেঞ্জামিন নেতানিয়াহু। বেঞ্জামিন নেতানিয়াহু চাচ্ছে না যে এই যুদ্ধটা বন্ধ হোক, কারণ তাদের যে অবজেক্টিভ, যে ইরানকে শেষ করে ফেলা, ইরানের রিজিম চেঞ্জ হওয়া, সেই উদ্দেশ্যগুলা বাস্তবায়িত হয়নি। এই কারণেই আমরা দেখেছিলাম যে যখন পাকিস্তানে ইসলামাবাদে যখন ইরান এবং আমেরিকার মধ্যে জেডি ভ্যান্স এবং ইরানের স্পিকারের মধ্যে যখন আলোচনা চলছিল, তখন আমরা দেখেছি যে লেবাননে হামলার মতো ঘটনা এবং ওভারঅল যেই কর্মকাণ্ডগুলা ইসরায়েল করছে, যে এই শান্তি প্রক্রিয়া যদি অব্যাহত থাকে এবং পার্মানেন্ট একটা সিজ ফায়ার হয়, এই ওভারঅল সবকিছুর মধ্যে দিয়ে ক্ষতিগ্রস্ত হবে আলটিমেটলি ইসরায়েল। এই কারণেই
ইসরায়েল চাচ্ছে না যে কোনোভাবেই যুদ্ধ বন্ধ হোক এবং তাদের একার পক্ষে ইরানকে মোকাবেলা করা সম্ভব না। এই কারণেই তারা আমেরিকাকে গত 30 বছর ধরে তারা চেষ্টা করছিল আমেরিকাকে যুদ্ধে নিয়ে যাওয়ার জন্য। বাট রিগার্ডলেস, বোথ ডেমোক্র্যাট এবং রিপাবলিকান সরকারগুলা সেই প্ররোচনাকে রেজিস্ট করেছে। কিন্তু এবার ডোনাল্ড ট্রাম্প কোনো অদ্ভুত কারণে এই প্ররোচনাতে পা দিয়ে এই যুদ্ধে আমেরিকাকে জড়িয়ে ফেলেছে। এবং ডোনাল্ড ট্রাম্প যেটা মনে করেছিল যে এরকম যদি শীর্ষ নেতৃবৃন্দকে হত্যা করে ফেলা হয় তাহলে পরে হয়তো ইরানের রিজিম চেঞ্জটা সহজ হবে, কিন্তু এটা অর্জন করা যায়নি বলে ডোনাল্ড ট্রাম্প হয়তো কিছুটা সারপ্রাইজ, এবং তিনি একটা ফেস সেভিং এর চেষ্টা করছেন। তিনি এই যুদ্ধে একটা ভিক্টরি ল্যাপ নেবেন রিগার্ডলেস অফ হোয়াট, এবং তার সমর্থকরা সেটা বিশ্বাস করবে। কিন্তু কতটা ক্ষতির মধ্যে আমেরিকাকে পড়ার পরে তিনি এই ভিক্টরি ল্যাপ নিবেন এবং যুদ্ধ থেকে বিরত থাকবেন, এটাই হলো প্রশ্ন। কিন্তু এখনো পর্যন্ত যেটা মনে হচ্ছে যে তিনি যে হুমকি ধামকিগুলা দিয়েছিলেন, সেই হুমকি ধামকিগুলা, স্পেশালি যদি আমরা পুঁজিবাজার দেখি, ক্যাপিটাল মার্কেট কিন্তু এটাকে খুব সিরিয়াসলি নেয়নি। এবং আমরা দেখেছি যে এই যুদ্ধবিরতি চলাকালীন সময়ও কিছু উত্তেজনা চলছে, তারপরও কিন্তু ক্যাপিটাল মার্কেট, শুধু আমেরিকাতে না, সারা বিশ্বেই ক্যাপিটাল মার্কেট কিন্তু এটা পজিটিভলি নিচ্ছে। এবং এটার একটা বড় কারণ হলো ক্যাপিটাল মার্কেট কিন্তু আজকে কি হচ্ছে, আগামীকালকে কি হবে, শুধু এতটুকু কনসিডারেশনে নেয় না। ক্যাপিটাল মার্কেট ভবিষ্যতে অনেক লম্বা সময় ধরে কি হবে তার একটা রিফ্লেকশন পুঁজিবাজারের দরপত্রে রিফ্লেকশন হয়। সো এই কারণে ডেফিনেটলি আমেরিকার অর্থনীতি একটা বড় বিপর্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছে, পৃথিবীর সবাই বিপর্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছে। কারণ 20% ক্রুড অয়েলের সাপ্লাই নিয়ন্ত্রণ করা হয় এই হরমুজ প্রণালী দিয়ে, এবং এখানে ইরানের একচ্ছত্র প্রভাবের কারণে অর্থনীতিতে একটা বিরাট প্রভাব পড়ছে। আমরা অলরেডি দেখেছি যে আমেরিকাতে গ্যাসের দাম পার গ্যালন অলমোস্ট দ্বিগুণের কাছাকাছি হয়ে গিয়েছে, এবং এটার একটা ইম্প্যাক্ট ডেফিনেটলি ইনফ্লেশনের মধ্যে পড়বে। এবং এই ইনফ্লেশনের আমরা 2022 সালের পরে আমেরিকাতে যেই মানে অতিরিক্ত ইনফ্লেশনের যেই লাগাম টেনে ধরেছিলেন ফেডারেল রিজার্ভ, সেখানে আমরা কিন্তু একেবারে একটা সহনীয় পর্যায়ে চলে এসেছি। এখন এই ইনফ্লেশন কিন্তু আবার আমরা দেখেছি লাস্ট কোয়ার্টারে বেড়ে গিয়েছে। এখন তাহলে তাহলে এই অস্থিতি ডক্টর নাকিবুর রহমান, প্রশ্নটি আপনাকে করতে হয়, সেটি হলো আহ, ইসরায়েল চাইছে না যুদ্ধ বন্ধ হোক। তারা 30 বছর ধরে পটভূমি তৈরি করেছে, চেষ্টা করেছে এবং শেষ পর্যন্ত তারা সফল হয়েছে। তাহলে এখন কি যুদ্ধ বন্ধ হবে? মানে এখনো তো ইসরায়েল চাইছে না যুদ্ধটা বন্ধ হোক, এবং তাদের বলয় থেকে আমেরিকার, সেটি যে দলের প্রেসিডেন্টই হোক না কেন, বের হয়ে আসাটা কতটা টাফ সেটা নিঃসন্দেহে আমরা জানি। তাহলে কে জিতবে? ইসরায়েল জিতবে নাকি আমেরিকার ইনফ্লেশন, তেলের দাম বেড়ে যাওয়া সেটি জিতবে? মানে আমেরিকার অর্থনীতির ক্রাইসিসটা শেষ পর্যন্ত ট্রাম্পকে বাধ্য করবে, নাকি ইসরায়েলের চাপে তিনি নতই থাকবেন বলে আপনার কাছে মনে হচ্ছে? এই সিজফায়ার যেটা কন্টিনিউ হচ্ছে, ইভেনচুয়ালি দ্যাট উইল লিড টু সাম সর্ট অফ ক্লোজার। এখন মানে ক্ষয়ক্ষতির যুদ্ধ মোটামুটি আমরা যে আশঙ্কা করছিলাম যে একটা তৃতীয় বিশ্বের মতো অবস্থা তৈরি হবে, ইরানের উপরে পারমাণবিক হামলা হবে, সেই আশঙ্কা থেকে মনে হয় আমরা সবাই একটু স্বস্তির নিঃশ্বাস ফেলছি। কিন্তু ফুল ফ্লেজের আপনি যেটা বললেন যে এখনো পর্যন্ত সৈন্য সংখ্যা বাড়ানো হচ্ছে ওই অঞ্চলে এবং আরো অনেক কিছু। সো এগুলা প্রেশার ট্যাকটিক, এবং যেটা মনে হচ্ছে যে হয়তো কিছুদিনের জন্য হলেও একটা স্থিতি অবস্থা তৈরি হবে, যদিও এটা ইসরায়েল চাচ্ছে না। এবং ইসরায়েল এই যুদ্ধটাকে দীর্ঘস্থায়ী করার চেষ্টা করবে। কিন্তু আমার মনে হচ্ছে যে আমেরিকাতে যে আভ্যন্তরীণ চাপের মধ্যে ডোনাল্ড ট্রাম্প আছেন, তিনি একটা ফেস সেভিংস চান এবং তিনি এখান থেকে বের হয়ে আসবেন, যদিও ইসরায়েল এটা পছন্দ করবে না। অনেক ধন্যবাদ আপনার বিশ্লেষণের জন্য। শেকাল মামুন, একটু আপনার কাছে যাই, সেটি হলো যে যুদ্ধ বন্ধ হওয়ার পেছনে ইসরায়েল একটা, না হওয়ার পেছনে ইসরায়েল একটা কারণ হতে পারে, কিন্তু অন্যতম যে কারণটি দৃশ্যমান সেটি হলো হরমুজ। হরমুজ ইস্যুতে একটা দফা রফা না হওয়া পর্যন্ত প্রেসিডেন্ট ছাড়বেন না, এবং একই সাথে ইরানের পারমাণবিক শক্তি পুরোপুরি নিশ্চিহ্ন করে দেওয়ার বিষয়টি। কিন্তু আমেরিকান জনগণের কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটি বিশ্বের জনগণের কাছে বেশি ইম্পর্টেন্ট, সেটি হলো হরমুজ ইস্যুতে আমেরিকা একটা জয় নিয়ে আসতে হবে, কিংবা হরমুজ ইস্যুতে ইরান এখন যে নতুন নতুন পরিকল্পনা করছে সেই পরিকল্পনাগুলো বাস্তবায়ন হতে দেওয়া যাবে না। এই জায়গায় ইরান কতটা ছাড় দিতে পারে বলে আপনার কাছে মনে হয়?
Well, thank you. Well, first of all, যে আমেরিকা যে বা ইসরায়েল যে কারণে ইরানকে অ্যাটাক করা হয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট অবজেক্টিভ হচ্ছে ডিস্ট্রয় দেয়ার নিউক্লিয়ার ক্যাপাবিলিটিস, কিন্তু সেটা তারা কিন্তু এখনো পারেনি, আমেরিকা এবং ইসরায়েল। এবং সেখানে যে 40,000 প্লাস পাউন্ড অফ ইনরিচড ইউরেনিয়াম আছে, সেটা কিন্তু এখনো আন্ডার দ্য ইরানিয়ান কন্ট্রোল। এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। এখন আপনি যেটা বলতেছেন, হরমুজ 20% অফ দ্য হোল ওয়ার্ল্ডের তেল এখান থেকে যা আসা হয়, এটা শুধু কুয়েত, কাতার, সমস্ত দেশে, ইরাক, সৌদি, ইরানিয়ান ওয়েল, সেটা সারা পৃথিবীর মার্কেটে, ওয়ার্ল্ড মার্কেটের যে ওয়েল প্রাইসটা আপ ডাউন করে, এটা কিন্তু শুধু আমরা জানি যে আমেরিকা ইজ নট ডিপেন্ডেন্ট, বাট স্টিল ওয়ার্ল্ড মার্কেটের যে তেলের দাম এটার উপরে কিন্তু হিউজলি ডিপেন্ড করেন। তো এখানে ইরান তো অবশ্যই এটা এখন ইরানের ইকোনমি ইজ ডিপেন্ডিং অন দ্য সেলিং দ্য ওয়েল। ইরান অবশ্যই চাইবে তার এখানে হরমুজ প্রণালী ওপেন হোক, দে কুড সেল দেয়ার ওয়েল, বাট এট দ্য সেম টাইম দে ওয়ান্ট টু মেক শিওর যে আমেরিকা এবং ইসরায়েল যেন ইন দ্য ফিউচার দে ক্যানট কাম এগেন অ্যান্ড bomb their cities, their towns, their infrastructure, their navies and air force, all those things. So এটা অবশ্যই ওয়ার্ল্ড বডিকে অ্যাকসেপ্ট করতে হবে। এটা আমরাও জানি যে এই এই যুদ্ধের আগে কিন্তু ইরান রাজি হয়েছিল, যে আমরা জানি যে 5 ইয়ার্স তারা ইউরেনিয়াম কোনো প্রকারের অ্যাক্টিভিটিস ইনভলভ থাকবে না, এবং এটাও রাজি হয়েছিল যে হয়তো দে উইল ট্রান্সফার some of those enriched uranium to Russia or some of the third countries, যেখানে আমেরিকা অ্যাটলিস্ট। কিন্তু আমরা জানি যে আসলে ইসরায়েল এবং বেঞ্জামিন নেতানিয়াহু ওয়ান্টস টু বম্ব ইরান, দে ওয়ান্ট টু চেঞ্জ দ্য রেজিম, এন্ড আলটিমেটলি দে আর নট সাকসেসফুল। এবং আমরা জানি যে শুধু সারা পৃথিবীতেও না, কিন্তু আমেরিকাতে আমরা জানি লাস্ট উইকে যখন ইনফ্লেশন, লাস্ট ফ্রাইডে ইনফ্লেশন রিপোর্ট দেখলাম 2.9 ইজ গোয়িং আপ, এবং এখানে আমেরিকার কৃষকরা প্রচুর এর জন্য পে করতেছে, এবং আমরাও পে করতেছি, এবং সামনে মিড টার্ম ইলেকশন আসতেছে। সো ওভারঅল দ্য প্রেশার ইজ কামিং নট অনলি ফ্রম আওয়ার ডোমেস্টিক, যারা ভোট দিব তারা সেখানে না, এটা সারা পৃথিবীর থেকেই চাচ্ছে যে যত তাড়াতাড়ি সম্ভব let's stop it, let's open this হরমুজ প্রণালী, এবং let's continue the সারা পৃথিবীর যে ইকোনমি যেটা মানে এখানে আটকে গেছে, এটাকে এর থেকে বেরিয়ে আসা দরকার। মানে বের হওয়ার পরটা কি হতে পারে? হরমুজ ইস্যুতে ইরান যে পলিসিটি নিচ্ছে সেটা হলো তারা শত্রু দেশ কিংবা একটা টোল আদায় করার পরিকল্পনা করছে। অন্যদিকে আমেরিকা যেটি করছে যে হরমুজ দিয়ে এখন অন্য কোনো জাহাজ চলাচলে তারা বাধা দিচ্ছে। মানে দুপক্ষ যদি এই অবস্থানে থাকে, মাঝামাঝি যে অবস্থানটা কিংবা ছাড়ের জায়গাটা কোথায় হতে পারে বলে আপনার কাছে মনে হয়? বলে এখানে মাঝামাঝি যেটা হবে, অবশ্যই হরমুজ প্রণালী তো অবশ্যই ইরান হ্যাজ টু গিভ আপ দ্যাট রাইট, যে এখানে কোনো ব্লকেট করতে পারবে না। এবং এট দ্য সেম টাইম ইরান ডিমান্ড করতেছে দে হ্যাভ টু, তাদের যেসব অ্যাসেট বিভিন্ন ধরেন আপনার কাতারে বা অন্যান্য দেশে বা আমেরিকার সেন্ট্রাল ব্যাংক যেসব টাকা জমা আছে, দে হ্যাভ টু রিটার্ন দোজ মানি, দে কুড ইউটিলাইজ দোজ মানি টু রিবিল্ড দেয়ার কান্ট্রি। এবং ইরান চায় যে আমেরিকার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক হোক, বিজনেস ইমপ্রুভ করুক, এবং পিসফুল কোএক্সিস্টেন্স থাকুক, সেটাই কিন্তু ইরান চায়। কিন্তু ইসরায়েল ডাজন্ট ওয়ান্ট দ্যাট, তার কারণ আমরা জানি যে নেতানিয়াহু কমিটেড ক্রাইম এবং হি কুড গো টু জেল এনি টাইম। সো নেতানিয়াহু চায়, হি ওয়ান্টস টু কন্টিনিউ another 2 years, 3 years, it doesn't matter, তার কারণ নেতানিয়াহু as long as he could survive, আমেরিকার যে পার্টি পাওয়ারে আসুক না কেন, হয়তো রিপাবলিকান পার্টি যদি মিড টার্মে তারা লুজ দ্য বোথ কংগ্রেস এন্ড সিনেট, still hopefully Democrat party will save them, because that's the history from since the inception of the Israel since 1947 এ পর্যন্ত দুই পার্টি কিন্তু তাকে সাপোর্ট করে আসতেছেন। সো হোপফুলি দে উইল হ্যাভ দিস ব্যাক। বাট আমার কাছে যেটা মনে হচ্ছে, ডেমোক্র্যাট 78 থেকে 80% ডেমোক্র্যাটরা কিন্তু দে ডোন্ট সাপোর্ট দিস কাইন্ড অফ একচাটিয়া ইসরায়েলকে যেভাবে সাপোর্ট দেওয়া হয়। ইভেন এখন রিপাবলিকান পার্টির ভিতরে ইয়াং জেনারেশন আমরা জানি দে আর নট সাপোর্টিং ইসরায়েলি এই ধরনের জেনোসাইডাল অ্যাক্ট, কন্টিনিউয়াস ওয়ার, কন্টিনিউয়াস বম্বিং, এবং এটা আলটিমেটলি আমেরিকান পিপল, আমেরিকান ট্যাক্স পেয়ার has to spend billions of dollars and their life is at risk, because তাদের সোলজাররাই কিন্তু ইভেনচুয়ালি যখন গ্রাউন্ডে যায় তারা মারা গেছে, ইরাকে গেছে, লেবাননে গেছে প্রিভিয়াসলি। এখন they don't like to lose their loved one into this one going forever war. জি, অনেক ধন্যবাদ প্রফেসর ডক্টর নাকিবুর রহমান। ওমানকে সাথে নিয়ে ইরান হরমুজের ব্যাপারে যে পরিকল্পনা করছে, কিংবা মানে আপনার অ্যাসেসমেন্ট একটু শুনে যে হরমুজ ইস্যুতে ভবিষ্যৎটা আসলে কি হতে যাচ্ছে, কে কতটা ছাড় দেবে, কে কতটা দখল করবে, কে কতটা দাপট দেখাবে সেখানে? না, খুব ইন্টারেস্টিং একটা বিষয় হলো যে আপনি যদি দেখেন যে এই যুদ্ধের আগে কিন্তু হরমুজ প্রণালীটা
মোটামুটি কিন্তু নিরবিচ্ছিন্নভাবে সবাই যাতায়াত করতে পারতো, যদিও ভৌগোলিকভাবে ওমান এবং ইরান হরমুজ প্রণালীর সার্বভৌমত্ব কন্ট্রোল করার কথা, কিন্তু তারা কিন্তু আমরা যদি দেখি যে পানামা ক্যানেল কিংবা সুয়েজ ক্যানেল থেকে যেভাবে পানামা ক্যানেল থেকে পানামা বেনিফিটেড হয়, একটা টোল চার্জ করে, সুয়েজ ক্যানেল থেকে ইজিপ্ট টোল চার্জ করে, এই হুরমুজ প্যানেল থেকে কিন্তু এ ধরনের কোনো টোল কিন্তু চার্জ হতো না। সো এটা কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয়। এই এই যুদ্ধের কারণে নতুন একটা আইডিয়া দেওয়া হলো ইরানের কাছে যে এই হুরমুজ প্রণালী যদি কন্ট্রোল করে ইরান, কতটুকু বেনিফিটেড হতে পারবে। আপনি যদি দেখেন যে কম্পেয়ার করে একটা স্টাডি এসেছিল যে এই ব্লকেডের মানে যদি এই টোল রেভিনিউ কালেক্ট করা শুরু করে ইরান, যেটা ইরান প্রস্তাব দিচ্ছে যে $2 মিলিয়ন করে পার শিপ, আপনার পানামাতে রেভিনিউ হলো অলমোস্ট আপনার 5 বিলিয়নের কাছাকাছি বাৎসরিক। ইজিপ্টের এই সুয়েজ ক্যানেল থেকে রেভিনিউ হলো 10 বিলিয়নের কাছাকাছি। এবং ইরান যে প্রস্তাব করছে $2 মিলিয়ন পার শিপ, এটা যদি ইমপ্লিমেন্ট করতে পারে, দেয়ার রেভিনিউ ইজ গোয়িং টু বি $80 বিলিয়ন উইথ এ বি। সো এটা কিন্তু হিউজ, এবং এটা অর্থনীতিতে ইরানকে অন্য একটা জায়গায় পৌঁছে দেবে। ওকে। এবং এই জায়গা থেকে মানে এবং মানে আমরা যদি ইন্টারন্যাশনাল মেরিটাইম ট্রিটি দেখি যে 40 মাইলের মধ্যে মূল ভূখণ্ড থেকে 40 মাইলের মধ্যে যদি কোনো সমুদ্র সীমা থাকে, তার কন্ট্রোল কিন্তু সেই দেশের উপরে। সেই হিসাবে ওমানের অল্প একটু এবং ইরানের অধিকাংশ জায়গায় কন্ট্রোলটা হবে। সো এই টোলটা দেওয়া থেকে কাউকে কিন্তু কেউ ইরানকে বিরত আইনগতভাবে পারবে না। এখন যেটা প্রশ্ন হচ্ছে সেটা হলো ব্লকেড, যে ঠিক আছে টোল দিলেই কি আমেরিকার জাহাজকে ছাড়পত্র দেবে কিনা। সো এই জায়গাটাতেই কিন্তু কোয়েশ্চেন। এবং ট্রাম্প যে পাল্টা ব্লকেডের কথা বলছে, এটা মানে এটা মোটামুটি রেটরিক। কারণ যদি চায়নার জাহাজে ডোনাল্ড ট্রাম্প ব্লকেড দেওয়ার চেষ্টা করে, চায়না তো আরেকটা পারমাণবিক অস্ত্রধারী একটা দেশ, তারা তো বসে থাকবে না। সো এই ব্লকেডটা এটা একটা রেটরিকের মতোই, এটা ইমপ্লিমেন্ট করাটা খুব একটা সম্ভব না। এবং আপনারা যদি দেখেন যে গত পরশু দিন না, গত শুক্রবারে নিউ ইয়র্ক টাইমসে একটা ওপেড লিখেছিলেন একটা ভদ্রলোক, আমি তার নামটা মনে করতে পারছি না। তিনি বলেছেন মোটা দাগে যে এই যুদ্ধের আগে ডেফিনেটলি যুদ্ধে সামরিক ক্ষয়ক্ষতির দিক থেকে ইরানের অবর্ণনীয় ক্ষতি হয়েছে। তাদের যে আধ্যাত্মিক নেতা এবং সামরিক নেতৃবৃন্দ একেবারে উপরে টপ র্যাঙ্ক অ্যান্ড ফাইল অনেকেই নিহত হয়েছে। কিন্তু যুদ্ধের জয় পরাজয়ের হিসাব কিন্তু কতজন মারা গেল কিংবা কত সম্পদের ক্ষয়ক্ষতি হলো, এটার চেয়ে রাজনৈতিক কর্তৃত্ব যুদ্ধের পরে কার হাতে কত বেশি, কিংবা অর্থনৈতিক কর্তৃত্ব কার কাছে কত বেশি, তার উপরে। এবং সেদিক থেকে যদি আমরা চিন্তা করি, তাহলে পরে যুদ্ধের আগে ইরান একেবারেই বিপর্যস্ত একটা অবস্থায় ছিল। মধ্যপ্রাচ্যের দেশগুলোর উপরে, স্পেশালি বাশার আল আসাদের সরকারের পতনের পরে ইরানের রাজনৈতিক কন্ট্রোল মধ্যপ্রাচ্যে কিন্তু একেবারে কমে যাচ্ছিল। তার মধ্যে তার অভ্যন্তরে গণতান্ত্রিক আন্দোলন যারা করছিল রিজিমের বিরুদ্ধে, তারাও কিন্তু একটা মোমেন্টাম পাচ্ছিল। এখন এই ধরনের গণতান্ত্রিক আন্দোলনে যদি বোমা মেরে তাদেরকে সমর্থন করা হয় বাইরে থেকে, তাহলে যারা আন্দোলন করেন তারা কিন্তু বিপদে পড়ে যান। এবং এই আন্দোলনের যে বামপন্থী অংশ, যারা মোটা দাগে এটাকে মোবিলাইজ করছিলেন, তারা কিন্তু এখন আমেরিকা এবং যারা ইরানের জনগণের উপরে বোমা মারছে তাদের বিরুদ্ধে চলে গিয়েছে, এবং প্রকারান্তরে তারা কিন্তু রিজিমের পক্ষে চলে গেছে। শুধুমাত্র শাহরেজা পাহলভির অংশের যে লোকজন, তারা একটা বিব্রতকর অবস্থার মধ্যে আছে এবং তাদের জনসমর্থন খুব বেশি না। সুতরাং এই রাজনৈতিক একটা সংকট কিন্তু ইরান অটোমেটিক্যালি মোকাবেলা করে ফেললো। এবং তারপরে আমরা এই হরমুজ কেন্দ্রিক অর্থনীতির যে মেরুকরণটা দেখছি, ইরান কিন্তু একটা সুপার পাওয়ার হয়ে গিয়েছে এই যুদ্ধের পরে। সুতরাং মানে এই যুদ্ধে ইউরেনিয়াম এনরিচমেন্টের কথা আমরা যদি বলি, সেই ইউরেনিয়াম এনরিচমেন্ট প্রেসিডেন্ট ওবামা যেই ট্রিটি করেছিল, জেসিপিওএ ট্রিটি, এই ট্রিটির আন্ডারে তো ইরানের এনরিচমেন্টটা তো কন্ট্রোল করা ছিল, এবং শুধুমাত্র বেসামরিক খাতে তারা এই ইরানের এই ইউরেনিয়াম এবং পারমাণবিক তাদের ব্যবহার লিমিটেড রাখবে, এটা নিয়েও তো পারমাণবিক পর্যবেক্ষকদেরকে অ্যাক্সেস দেওয়ার
একটা চুক্তি ছিল এবং সেই চুক্তি খুব ভালোভাবে ইমপ্লিমেন্টেশন হচ্ছিল। মানে ডোনাল্ড বিষয়টা ট্রাম্প এমন যে এসে একটা 2000 চুক্তি ছিল, সেটা আমরা বাতিল করেছি, এখন আবার আমরাই সেই চুক্তিটা করার চেষ্টা করছি। আবার করা, মানে so এটা বাতিল খুব করার মানে পর একটা যুদ্ধ করলাম, তারপর আবার সেইখানে সেই চুক্তিটা করার চেষ্টা করছি। এটাই মানে এটা খুব দুঃখজনক। মানে এটা অলমোস্ট যে যদি আমরা দেখি যে আহ, মানে আমেরিকা এটা পৃথিবীতে প্রথম করছে তা না, যে তালেবানকে মানে উৎখাত করার জন্য, তালেবানকে শেষ করে দেওয়ার জন্য মানে বিলিয়নস অফ ডলার খরচ করে এত বছর পরে, 20 বছর পরে আবারই তালেবানদের কাছেই ক্ষমতা হস্তান্তর করে ফেরত আসার মতো একটা অবস্থা। সো এইরকম মানে দুর্ভাগ্যজনক পররাষ্ট্রনীতির কারণে আমেরিকার অর্থনৈতিক ক্ষতি হচ্ছে এবং আমরা আশা করব যে এই যুদ্ধটা বন্ধ হয়ে আহ, এই অর্থনৈতিক ক্ষতি থেকে সাধারণ মানুষ মুক্তি পাবে, এটাই জি, আমাদের প্রত্যাশা। কিন্তু একটা প্রশ্ন আপনার কাছে করি, সেটা হলো আপনিও বলছিলেন যে হরমুজ কেন্দ্রিক এই যুদ্ধের পরে ইরান একটা অর্থনৈতিক পরাশক্তি হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে। এই মুহূর্তে ইরানের শত্রু আমেরিকা, ইসরায়েল, তাদের কাছ থেকে টোল নেওয়ার কথা যদি বলা হয়, অনেকেই বলবেন ঠিক আছে, তোমরা যুদ্ধ করেছো, নিরাপত্তা বিঘ্নিত করেছো, তোমরা টোল দাও, কিংবা তোমাদের জাহাজ চলাচলের নীতিমালা কি হবে সেটা একটি কথা। কিন্তু যখন সবার জন্য টোল বসিয়ে দেওয়া হবে, সেটি বাংলাদেশকে দিতে হবে, ইরানের বন্ধু রাষ্ট্র যারা আছে তাদেরকে দিতে হবে, এই যুদ্ধে ইউরোপিয়ান দেশ যারা ট্রাম্পকে সমর্থন করেনি, স্পেন, ইভেন ইটালি থেকে শুরু করে সব দেশকে দিতে হবে, তখন তো সবার অর্থনীতিতে সেটা প্রভাব পড়বে। সবাই মিলে কেন তখন ইরানকে তো চেপে বসবে, কিংবা এটি মানবে কেন সবাই? না, এটা পানামাস পানামাস ক্যানেল দিয়ে যখন জাহাজ যায় তখন কি তারা টোল দেয় না? দেন, যখন সুয়েজ কিন্তু ক্যানেল এখানে দিয়ে ছিল না, যায় মানে তখন নতুন তারা করে টোল আপনি দেয় না? যদি বসান, মানবো কেন? অন্য পৃথিবীর সবাই না, মিলে তো এটা তখন না ঝাঁপিয়ে মেনে পড়বে। উপায় নেই। না মানলে আপনাকে অল্টারনেটিভ রুট দিয়ে যেতে হবে, উইচ ইজ নান। সো বিষয়টা মানে এটা খুব দুর্ভাগ্যজনক হবে সবার জন্য, কিন্তু আপনি যদি দেখেন যে প্রত্যেকটা জাহাজের উপরে এই টোলের অ্যামাউন্টটা, যেটা এটা এটা একটা মার্কেট, এবং এই মার্কেট ডিটারমিন করবে যে যদি কেউ কারো উপরে মানে জুলুম করে, আমরা যদি মানে ওইভাবে ইয়ে করি যে কেউ যদি মার্কেটকে কর্নার করার চেষ্টা করে, মার্কেট টেক্স কেয়ার অফ ইটসেলফ। আপনি কেন মানুষ এই আপনার সুয়েজ ক্যানেলে টোল দিচ্ছে? কারণ সুয়েজ ক্যানেল দিয়ে যদি শিপগুলা, ইউরোপবাহী শিপগুলা যদি না যেতে পারে, তাহলে তখন তাদেরকে কেপ অফ গুড হোপ সাউথ আফ্রিকা দিয়ে যেতে হবে অনেক ঘুরে। এতে করে আপনার যে পরিমাণ জ্বালানি খরচ হবে তার থেকে টোলের পরিমাণ যদি কম হয়, আপনাকে টোল দিতে অসুবিধা হওয়ার কথা না, তাই না? হুম হুম। সো সেই হিসাবে আপনার হুরমুজেরও এই ইকোনমিক ফ্যাক্টরটা আছে। এতদিন মানুষ, সো বেসিক্যালি বিষয়টা এরকম হলো যে আপনার বাগানে গাছ আছে, গাছ থেকে আপনি মানুষকে এতদিন ফ্রি আম খেতে দিতেন, এখন আপনি আম বিক্রি করছেন। আপনাকে তো কেউ বলতে পারবে না যে ভাই আপনি কেন আম বিক্রি করবেন। সো এবং এই এই দুরবস্থার জন্য প্রকারান্তরে দুনিয়ার সবাই ডোনাল্ড ট্রাম্পকেই দায়ী করবে, যে ডোনাল্ড ট্রাম্পের কারণে তাদের লজিস্টিক্স খরচ বেড়ে গেল এবং ইরানের একটা অর্থনৈতিক রেভিনিউর একটা পার্মানেন্ট বন্দোবস্ত এর মাধ্যমে হলো, যেটা এই যুদ্ধ শুরু না হলে হয়তো হতো না। অনেক ধন্যবাদ। আমরা একটু শেখাল মাহমুদ আপনার কাছে যাই, সেটা হলো যে হরমুজের কারণে হোক এবং যুদ্ধের কারণে হোক, আমেরিকানরা সাফার করছে, এবং দিনে দিনে এই যুদ্ধ বিরোধী জনমত আরো বাড়ছে। যদিও মাস একের আমরা নো কিংস ডে কিংবা অন্যান্য যুদ্ধের সময় যেটি হয়েছে ভিয়েতনাম যুদ্ধ থেকে শুরু করে, এখনো সে পর্যায়ে পৌঁছেনি, মাত্র 2 মাসও হয়নি, 1.5 মাসের মতো হচ্ছে যুদ্ধটা। সেরকম প্রোটেস্ট আমরা দেখছি না। যেটি দেখছি সেটি হলো, আপনি যখন আহ গাড়িতে তেল ভরতে যাচ্ছেন আপনি সাফার করছেন, গ্রোসারিতে যাচ্ছেন আপনি সাফার করছেন। অর্থনীতি অনেক বড় একটা ফ্যাক্ট। যুদ্ধ নিয়েই মূলত আলোচনা। সেই জায়গায় আজকে হঠাৎ করে ফেড চেয়ার, যিনি 15 মে পর্যন্তই আছেন তার মেয়াদ, এখন যদি সেনেট নতুন ফেড চেয়ারকে অনুমোদন না দেয়, সেখানে জেরোম পাওয়েলের কিছু করার নেই। তাকে কেন আবার টার্গেট করার কথা ভাবছেন প্রেসিডেন্ট? একটু কি অন্যদিকে ঘুরিয়ে দেয়া, নাকি তার উপর দীর্ঘদিনের যে রাগ ক্ষোভ আছে সেটা একটু উস্কে দেয়া? প্রেসিডেন্ট ট্রাম্প চায় এটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির মতন, যে ফেডারেল রিজার্ভ ব্যাংক বা সেন্ট্রাল ব্যাংকের যেসব চিফ থাকে তাদেরকে বলা হয় যে ইনক্রিজ দ্য প্রাইম রেট অর ডিক্রিজ দ্য প্রাইম রেট। টার্কিতে বলেন, বাংলাদেশ বলেন, হোল ওয়ার্ল্ড এক্সেপ্ট ইউনাইটেড স্টেট বা মেজর ইকোনমি গুলোতে দে আর ভেরি ইন্ডিপেন্ডেন্ট। তো সেখানে তার কারণ বিকজ অফ দ্য ইন্ডিপেন্ডেন্স এখানকার ইকোনমি কিন্তু মানে ভালো রান করে, না হলে কিন্তু ইকোনমি কিন্তু হোঁচট খেত। সো এখানে ফেডারেল রিজার্ভ ব্যাংকের জেরেমি পাওয়েল, যদিও তার মেয়ের 15 তারিখে তার এক্সপায়ার হয়ে যাবে তার লিমিট, কিন্তু এর পাশাপাশি আমরা জানি যে কেভিন ওয়ালস, যাকে মানে সিনেট থেকে তাকে কনফার্মেশন দেওয়া হবে, তার ব্যাকগ্রাউন্ড চেক করা এখনো কমপ্লিট হয়নি। সো কেউ যদি তাকে কনফার্মেশন সিনেট থেকে না দেওয়া হয়,
বাই ডিফল্ট বাই দ্য ওখানকার স্ট্যাচু আছে, সেখানকার ল আছে, সেখানে বলা আছে যে জেরেমি পাওয়েল কুড কন্টিনিউ আনটিল 2028। তো সে যদিও ফায়ার করে, কিন্তু এটা কিন্তু দেন ইজ গোনা গো টু দ্য সুপ্রিম কোর্ট, এবং সুপ্রিম কোর্ট ইভেন্চুয়ালি ইজ গোনা গো উইথ দ্য জেরেমি পাওয়েল সাইড, ইটস নট গোনা গো উইথ দ্য ট্রাম্প। সো ইটস গোনা বি অ্যানাদার ব্যাড নিউজ ফর ট্রাম্প। তার কারণ ট্রাম্প যদিও কেস করতে খুবই ভালোবাসে, কিন্তু ই অলসো লুজ 99% টাইম। সো এখানে সে লুজ করবে। সো ইটস নট এ রাইট ডাইরেকশন। যদিও সে থ্রেট দিস অ্যাজ এ প্রেসিডেন্ট, হি কুড, মানে বাট কাকে দিচ্ছিলেন অবশ্যই কেভিন, থ্রেটটা? কাকে দিচ্ছেন? জেরোম পাওয়েলকে দিচ্ছেন, সেনেটকে হ্যাঁ, দিচ্ছেন, জেরেমি পাওয়েলকে ডেমোক্রেটদেরকে দিচ্ছে। দিচ্ছেন, কাকে দিচ্ছেন নো, আসলে? জেরেমি পাওয়েলকে দিস ইজ আল ফায়ারিং। মানে ওনার দোষটা কোথায়? Well, সে পছন্দ করেনি, তার কারণ প্রিভিয়াসলি সে অনেকবার বলছে যে ইউ হ্যাভ টু কাট দ্য রেট, ইউ হ্যাভ টু কাট দ্য রেট, বাট না না, আমি বলছি 15 মেতে যদি সেনেট নতুন ফেড চেয়ারকে অনুমোদন না দেয়, তাহলে জেরোম পাওয়ারের দোষটা কোথায় যে তাকে আমি আউট করে দেবো? এটি বলে উনি তো কি সেনেটকে ধমকটা দিচ্ছেন যে তোমরা কিন্তু এর মধ্যে দিয়ে দাও, নয় জেরোম পাওয়েলকে আমি চেক করবো? Well, Senate has a procedure, like they have the step-by-step process to get all the information, এবং তাদের ভোটাভুটি হবে, তারপরে তাকে অ্যাপ্রুভ করবে, দেন কনফার্মেশন হলে সে he will eventually become the Federal Reserve Bank-এর chair. But until and unless he is not, and beside that, আরেকটা জিনিস হচ্ছে যে আমরা জানি যে সে জেরেমি পাওয়েলকে সু করছে যে you are mismanaging the for the constructing of the Federal Reserve বিল্ডিংটা যেটা করতেছে নতুন করে, সেখানে অনেক ফান্ড মিসইউজ হয়েছে, সেখানে সু করছে। এবং কেউ যদি এখন ইয়ার এমপ্লয় রাইট নাও অফ দ্য ফেডারেল গভর্নমেন্ট, এবং এখন যদি ফেডারেল গভর্নমেন্ট উল্টা সু করে, এখানকার যত প্রকারের কস্ট ফেডারেল গভর্নমেন্ট কিন্তু ইনডাইরেক্টলি পে করতে হচ্ছে। বাট ওয়ান্স ইউ বিকাম ইন্ডিপেন্ডেন্ট সিটিজেন, এই কস্ট গুলো কিন্তু ইভেন্চুয়ালি জেরেমি পাওয়েলকে pay করতে হবে। So this is another factor. Do you know what? I'm not going to quit until this case is resolved. ওকে, প্রফেসর ডক্টর নাকিবুর রহমান, আপনার কাছে একটু যাই, একটু ভিন্ন বিষয়ে আপনার কাছে যাব। বিষয়টা এরকম যে ক্যাথলিকদের মধ্যে ডান বাম নানা ধরনের বিভক্তি আছে, কিন্তু তারা তাদের ধর্ম পালন করছে। অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারে তাদের এক ধরনের সহানুভূতি কাজ করত। সাম্প্রতিক সময়ে প্রেসিডেন্ট লাগতে গিয়ে একদম পোপের সঙ্গে লেগে গেলেন এবং পরবর্তীতে বিভিন্ন কমেন্টস করা শুরু করলেন, যেটা পুরো ক্যাথলিকরা মানে এক হয়ে যাচ্ছে, যেটা বিরল। অনেকে মনে করছেন যে তারা বলছেন যে না, এটা তো ঠিক না, মানে ধর্ম এবং যুদ্ধ কেন একসাথে মিশিয়ে ফেলা হচ্ছে? কিংবা পোপ তো শান্তির কথা বলেছিলেন, সমস্যাটা কোথায়? প্রেসিডেন্টের আপত্তির জায়গাটাই বা কোথায় পোপের কথা নিয়ে? আর প্রেসিডেন্টের কথা নিয়ে ক্যাথলিকদের আপত্তির জায়গাটা কোথায়? জি, আমি ওই প্রশ্নে যাওয়ার আগে একটু ফেডারেল রিজার্ভের বিষয়টা একটু আমি এক্সপ্লেন করে আমি যাই। জি জি। আমরা যদি দেখি যে ফেডারেল রিজার্ভ 1913 সালে গঠিত হয়েছিল। এই 112 বছরের ইতিহাসে আমরা যদি দেখি, আমেরিকার 112 বছরের ইতিহাসে শুধুমাত্র 2 বার প্রেসিডেন্টের সাথে ফেডারেল রিজার্ভ চেয়ারম্যানের ক্ল্যাশ ঘটেছে। এটা হলো তৃতীয়বার আমরা দেখব যে 1960s-এ যখন লিন্ডন বি জনসন যখন ফেডারেল রিজার্ভ যখন প্রেসিডেন্ট ছিলেন, তখন উইলিয়াম ম্যাকেনজি মার্টিন ছিলেন ফেডারেল বোর্ডের চেয়ারম্যান, এবং একই ঘটনা। সে সময় তিনি সেই ভিয়েতনাম যুদ্ধের কারণে অর্থনীতিতে যেই মূল্যহ্রাস হচ্ছিল, মূল্যবৃদ্ধি হচ্ছিল, মূল্যস্ফীতি হচ্ছিল, ইনফ্লেশন, সেই ইনফ্লেশনটাকে কন্ট্রোল করার জন্য বারবার লিন্ডন বি জনসন কিন্তু চাপ দিচ্ছিলেন ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান উইলিয়াম মার্টিনকে যে রিজার্ভ রেটটা কমানোর জন্য, ইন্টারেস্ট রেট কমানোর জন্য, কিন্তু তিনি কমাননি। কিন্তু সে তারপরও এই প্রেশার দেওয়ার পরও কিন্তু উইলিয়াম মার্টিনকে লিন্ডন বি জনসন ফায়ার করতে পারেননি, রিমুভ করতে পারেননি। 1970 সাল পর্যন্ত উইলিয়াম মার্টিন ছিলেন। এবং দ্বিতীয় আর একটা ঘটনা ঘটেছিল খুব কাছাকাছি সময়ে রিচার্ড নিক্সন এর সাথে আর্থার বার্নস, তার একটা ফিউড হয়েছিল, এবং একই ঘটনা, মোটামুটি মনিটারি পলিসি নিয়ে যেই দুজনের মধ্যে ভিন্ন মত, এ কারণে কিন্তু তিনি প্রেশার ক্রিয়েট করেছিলেন, কিন্তু ফায়ার করতে পারেননি। সো আমরা এখন যদি দেখি যে জেরোম পাওয়েলকে কিন্তু ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান হিসাবে নিয়োগ দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প, এবং তার মেয়াদ শেষ হবে 2026 সালে। এখন মেয়াদ শেষ হয়ে গেলে পরে যদি, যেটা মামুন ভাই বললেন, যে সিনেট যদি আরেকজন ফেডারেল রিজার্ভ চেয়ারম্যানকে কনফার্ম করে, শুধুমাত্র তখনই জেরোম পাওয়েল উইল বি রিমুভড। এর বাইরে যদি তিনি রিজাইন করেন, কিন্তু জেরোম পাওয়েল রিজাইন করবেন না। সো আমরা যদি কনস্টিটিউশনালি দেখি যে ডেফিনেটলি প্রেসিডেন্টের সংবিধান অনুযায়ী অনেক ক্ষমতা আছে, কিন্তু ফেডারেল রিজার্ভ চেয়ারম্যানকে সরানোর ক্ষমতাটা খুব লিমিটেড, শুধুমাত্র 2টা কারণে
আহ, ইয়ে করতে পারবেন, রিমুভ করতে পারবেন। একটা হলো যদি কোনো মিসকন্ডাক্ট দেখেন, হুম হুম। আর একটা হলো যদি ইনক্যাপাসিটি যদি থাকে। এই দুইটা কারণ ছাড়া, দুটার কোনোটাই, জেরোম পাওয়েল ইজ এ ভেরি ক্লিন পার্সন, তার কোনো মিসকন্ডাক্টও নেই, এবং প্রেসিডেন্টের কথা কিংবা না শোনা থাকলেও ইজ সেটি নট, তদন্ত হচ্ছে, অভিযোগ কিছু তদন্ত হচ্ছে তার এটা ব্যাপারে। ওটাতে কিছু ওটা ওটা ইটস নট এ মিসকন্ডাক্ট, এটা ওকে। এটা ইটস ইটস এন অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যাটার, যেই বিল্ডিং কনস্ট্রাকশন নিয়ে যেটা হচ্ছে। হুম হুম। মিসকন্ডাক্ট অথবা ইনক্যাপাসিটি, এই দুটা হলে। এবং আরেকটা যেটা বড় চ্যালেঞ্জ সেটা হলো যে ইভেন জেরেমি পাওয়েল যদি ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান নাও থাকেন, তিনি কিন্তু হি ইজ এ মেম্বার অফ বোর্ড অফ গভর্নর্স ফেডারেল। সো এটা থেকে কিন্তু তিনি রিমুভড হবেন না। সুতরাং আহ, মে মাসে তার 15 তারিখ, জি। তার যেই মেয়াদ, সে মেয়াদটি শেষ হবে। তখন অবশ্যই প্রেসিডেন্ট চাইলে আরেকজনকে নিয়োগ দিতে পারেন, এবং দ্যাট পার্সন নিডস টু বি কনফার্মড বাই সেনেট। এবং সেনেটে এখন রিপাবলিকান পার্টির মোটামুটি ভালোই মানে কমফোর্টেবল মেজরিটি আছে। হুম হুম। সুতরাং যদি আপনার লিসা মার্কাউস্কি কিংবা আপনার মেইনের যে সুজান কলিন্স, তাদেরকে যদি ম্যানেজ করতে পারে, তাহলে পরে এখানে খুব একটা অসুবিধা হওয়ার কথা না। সো এটা ইজ দ্য সেফ রাউট। কিন্তু তিনি যদি জোর করে ফায়ার করতে চেষ্টা করেন, এটা ইট উইল গো টু কোর্ট, এবং মামুন ভাই যেটা বললেন যে কোর্টে এটা হুম। কোনোভাবেই ধোপে টিকবে না। সো ফাইনালি আপনার প্রশ্ন যেটা ক্যাথলিকদের সাথে ডোনাল্ড ট্রাম্পের যে সংঘর্ষ, আপনি যদি দেখেন যে আমেরিকাতে যে ধর্মীয় গ্রুপ বলতে আমরা মানে, এবং রিপাবলিকান পার্টির বেসকে যদি আমরা বুঝি, এটা কিন্তু এরা সবসময় এন্টাই ক্যাথলিক হয়, এবং আমেরিকাতে রিলিজিয়াস পারসিকিউশনের দিক দিয়ে একেবারে শীর্ষে কিন্তু ক্যাথলিকদেরকে অনেকভাবে নির্যাতন করা হয়েছে। সো মূলত সাউদার্ন ব্যাপটিস্ট এবং প্রোটেস্ট্যান্ট লুথারিয়ানরা হলো মেইনলি ডোনাল্ড ট্রাম্পের রিলিজিয়াস যে বেস, এই বেসের মূল আহ, মানে মূল বংশবাদী। সুতরাং এই ক্যাথলিকদের সাথে ডোনাল্ড ট্রাম্পের এই ফিউডটা একেবারে নতুন না। এটা অনেক আগেও ছিল। যখন আপনার মনে আছে, ডেফিনেটলি হিস্ট্রি আমরা দেখি যে আমেরিকাতে প্রথম ক্যাথলিক প্রেসিডেন্ট ছিলেন জন এফ কেনেডি, এবং সে সময় একটা গুজব রটা হয়েছিল যে ম্যানহাটন থেকে টানেল তৈরি করা হচ্ছে ভ্যাটিকান সিটির সাথে কানেকশনের জন্য, যাতে করে পোপ জন এফ কেনেডিকে গাইড করতে পারে। এবং সেকেন্ড ক্যাথলিক প্রেসিডেন্ট হলেন জো বাইডেন ওয়াজ এ ক্যাথলিক। এর বাইরে কিন্তু সবসময় প্রোটেস্ট্যান্ট প্রেসিডেন্ট আমেরিকা পেয়েছে। সুতরাং এই ফিউডটা একেবারে নতুন না, বাট এরকম আগলি একজন মানে আমরা দেখেছি যে এর আগেও প্রেসিডেন্ট ট্রাম্প প্রেসিডেন্ট ওবামাকে নিয়ে এআই ভিডিও তৈরি করেছেন, যেটা মানে এই অফিসের সাথে কোনোভাবেই সামঞ্জস্যশীল না। কিন্তু আমরা এগুলা দেখছি এবং এগুলা সহনীয় হয়ে গিয়েছে। সো এটা মানে ইটস এ নো। কারণ পোপকে রিলিজিয়াস তার যেই স্ট্যাচিউটটা, এটার কারণে ধর্ম বর্ণ এর বাইরে থেকেও সবাই পোপকে সম্মান করে। এবং পোপের এই যে স্ট্যান্ডটা, এটা কোনো ধর্মীয় স্ট্যান্ড না, এটা হলো একটা মানবতাবাদী স্ট্যান্ড, যে মানুষ মারা যাচ্ছে, বাচ্চারা মারা যাচ্ছে। সো এই স্ট্যান্ডটা ডোনাল্ড ট্রাম্পের অপছন্দ হতেই পারে, কিন্তু এটা নিয়ে তিনি যেভাবে পোপের বিরুদ্ধাচারণ করছেন, এটা কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না। এবং এটার একটা রিপারকেশন ইভেন প্রোটেস্ট্যান্ট যারা একটু মানে তারা নন ফ্যানাটিক, তাদের মধ্যেও এটার একটা রিয়াকশন হচ্ছে, আমরা দেখছি। এবং অনেকে মনে করছেন যে তিনি তার জনসমর্থন হারাচ্ছেন কিছু কিছু জায়গায়, আর এটাই একটু ট্রাম্পের জন্য খুব ইন্টারেস্টিং একটা জায়গা, যে তিনি যাই করেন না কেন, তার বেস তার তার ঠিক তার থাকে, ব্যাপারে সবসময় খুশি থাকে। কনফিডেন্ট থাকে। তার বেজের মধ্যে জনপ্রিয়তা কখনোই হারান না। জি। শেখাল মামুন, আপনি যদি এই পোপ ইস্যুতে কিছু যোগ করতে চান, কারণ আমরা দেখছি যে তিনি মানে অন্য ক্ষমতাসীন যারা আছেন তাদের অনেকের সাথে লাগছেন। আমরা জর্জিয়া মেলানির কথা যদি বলি, ইটালির, তাকে নিয়ে তিনি কমেন্টস করছেন। স্পেনের উপর ক্ষুব্ধ হয়েছেন, তিনি কিয়ার স্টারমার নিয়ে কথা বলছেন। এর আগে কানাডার প্রধানমন্ত্রী নিয়ে তিনি কথা বলছেন। মানে তিনি বলছেন না, জাপানের প্রধানমন্ত্রী যখন এলেন তখনও তাকে একটু খোঁচা মারা হয়েছে। মানে সবাইকে একটু আতঙ্কে আছে তাকে নিয়ে, যে মানে আসলেই কিংবা প্রসঙ্গ উঠলেই মনে হয় খবর আছে আজকে, এমন কোনো বিষয়? Well, first of all, there's a 1.4 billion Catholics, and there is a 47% of the American people are Catholics. So it's a huge number. So সে নিজেকে ক্যাথলিক পোপ হিসেবে ডিক্লেয়ার করা, অথবা আমরা জানি যে ইরানের যুদ্ধের আগে প্রথম থেকে বলা হচ্ছিল যে আমরা যাচ্ছি হচ্ছে ধর্মযুদ্ধ করতে যাচ্ছি।
তো এটা কিন্তু পোপ কিন্তু যতবার ক্রুসেড হয়েছে ইন দ্য পাস্ট, ইন দ্য হিস্ট্রিতে রিসার্চ করে যত 5 বার 7 বার যত ক্রুসেড হয়েছে, এগুলো কিন্তু পোপ কিন্তু অর্ডার করেছিল, ইজ নট উই জাস্ট গো গেট দ্য জেরুজালেম, টেক ওভার দ্য জেরুজালেম, তাই না? কিন্তু এই প্রথমবার কিন্তু পোপ কিন্তু কিছুই বলে নাই, বা বলে নাই যে তোমাকে ইরানকে অ্যাটাক করো বা ইসরায়েলকে সেভ করো। এটা কিন্তু পোপের বিজনেস, পোপের এই মুহূর্তে এই পোপের বিজনেসটা কিন্তু তারা বলতেছে, ট্রাম্প বলতেছে এবং আমাদের ডিফেন্স সেক্রেটারি বলতেছিল পিট হেগসেট যে উই আর গোয়িং টু দ্য রিলিজিয়াস আর্ট। তো সেটা কিন্তু ট্রাম্প পোপের লাগছে, বাট তোমরা এখন তো এই 21st সেঞ্চুরিতেও তোমাদের ধর্মযুদ্ধ যাওয়ার দরকার নাই, এবং আমি এটাকে সাপোর্টও করি না। বিসাইড দ্যাট, তোমরা যেভাবে লোকজনকে মারতো, ইনোসেন্ট লোকজনকে, চিলড্রেনদেরকে মারছিল, দ্যাটস এগেইনস্ট এনি কাইন্ড অফ রিলিজন, ইটস এগেইনস্ট দ্য জেসাস, যেটা বলা হয় ক্রাইস্ট বলা হয়, ঈসা আলাইহিস সালাম আমরা যেটা বলি, তার এগেইনস্টে। তো এইটা তাকে লাগছে, এবং সে অবশ্যই, এবং লিও ইজ নট এ কোয়াইট আমেরিকান পোপ যদিও, এবং সে কিন্তু আউট স্পোকেন, যে প্রিভিয়াস ফ্রান্সিস সফট স্পোকেন, বাট এ কিন্তু ইজ ভেরি আউট স্পোকেন। সো এখানে সে বারবার ব্যাক অ্যান্ড ফোর্থ যাচ্ছে, এটা ট্রাম্পের জন্য ভালো না, এবং সারা পৃথিবীর লোকই দেখতেছে ইটস রিয়েলি রিয়েলি ট্রাম্প, we know Trump is really, is a bad figure, bad person, no really. এবং শুধু ইরান যুদ্ধ এটাই শুধু ইরানকে পাওয়ারফুল করে নাই, আমরা দেখছি যে আমাদের মিত্রদেরকে হারাইছি, এবং ব্রিটেন থেকে শুরু করে স্পেন থেকে অনেক মিত্র, ইউরোপিয়ান মিত্ররা দে ডোন্ট লাইক ট্রাম্প, এবং এদের সঙ্গে অনেক প্রবলেম হচ্ছে। আমরা জানি যে ইন দ্য ফিউচারে দ্য নেক্সট প্রেসিডেন্ট হুএভার ইজ গোনা কাম টু দ্য পাওয়ার হ্যাজ টু রিপেয়ার দিস। বিসাইড দ্যাট, এটা চায়নাকে একটা সুযোগ করে দিচ্ছে, ইনওয়াট ব্লকেট করেও কিন্তু আমেরিকাকে সাহায্য করা যাবে ইন দ্য ফিউচারে ফর দ্য তাইওয়ান ইস্যু। সেখানে যদি চায়না ব্লকেট দেয়, তখন আমরা জানি যে আমেরিকার 60% অফ দ্য চিফস ইজ কাম ফ্রম চায়না, এবং এটা যদি বন্ধ হয়, তখন আমাদের ইকোনমি, আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ গোনা বি ইন এ বিগ ট্রাবল। সো চায়নাদেরকে এটাকে এর ব্যাপারে তারা অ্যালার্ট বা ওয়েক করে দিচ্ছে, দিস ইজ ওয়ান ওয়ে টু টেক কেয়ার দ্য আমেরিকান হেজিমনি, যেটা বলা হয়, বা এক না একতন্ত্র, একক যে এটা, সেটা আর কি। সো এটা আমরা জানি যে পোপে হ্যাজ মোর approval rate in the America than right now in the Trump. So it's not a good thing for Trump, এবং midterm is going to be a huge disaster for Republican Party as a whole. প্রফেসর ডক্টর নাকিবুর রহমান, আমরা বারবার আলোচনা এই বিষয়টি উঠে আসে, যখনই ট্রাম্প কোনো একটা বিষয় নিয়ে কোনো একটা কাজ করেন, যখনই সেটা নিয়ে সমালোচনা তৈরি হয়, আমরা সবাই মিড টার্মে নিয়ে সেটিকে ফেলি। কিন্তু মানে একেবারে কার্যকরভাবে আপনি কি বিশ্বাস করেন? আমরা তো অনেকে, মানে আপনাদের বিশ্লেষণে উঠে আসতো যে ট্রাম্প প্রেসিডেন্টে নির্বাচিত হবেন না, এমনটা মনে হতো। এখন এই যে মিড টার্মের ক্ষেত্রে ফেলে দেওয়া হয় যে মিড টার্মে গিয়ে তুমি ধরা খাবা, আসলে কি বিষয়টা এমন হবে, নাকি আগের ইতিহাস, ট্রাম্পের চারিত্রিক বিশ্লেষণ সবকিছু বলে তিনি মিড টার্মের আগে এমন কিছু করবেন যাতে আবার মানুষ সেটা ভুলে তাকে দ্বিতীয়বার যেভাবে প্রেসিডেন্ট নির্বাচিত করেছিল রিপাবলিকানদেরও আধিপত্য থাকবে? না, মানে ডেফিনেটলি আপনার কোয়েশ্চেনটা ভ্যালিড, যে আমরা বারবারই মানে আমাদের মানে রেশনাল যে বিশ্লেষণ, সেই বিশ্লেষণটা ভুল প্রমাণিত হয়েছে when it came to ট্রাম্প। 2016 সালে ভুল প্রমাণিত হয়েছে, 2020-এ আমরা ভুল প্রমাণিত হইনি, কিন্তু আবার 2024-এ গিয়ে আবার ভুল প্রমাণিত হলাম। কারণ ট্রাম্প ইজ এ মাস্টার ম্যানিপুলেটর। তিনি একটা অংশকে আর একটা অংশের বিরুদ্ধে এমনভাবে লাগিয়ে দেন। আপনি দেখেন যে 2024 সালে এটা মানে একেবারে ব্যর্থহীন কণ্ঠে আমি বলতে পিছপা হব না যে ইমিগ্রেন্ট কমিউনিটিকে ট্রাম্প যেভাবে ম্যানিপুলেট করেছেন, হিসপ্যানিকরা হিস্টোরিক্যালি ট্রাম্পকে ভোট দিয়েছে। তারপরে মুসলিমরা, আপনি নিউ ইয়র্কে, যদিও নিউ ইয়র্ক ইজ এ ব্লু স্টেট, কিন্তু নিউ ইয়র্কে ডোনাল্ড ট্রাম্প 44% ভোট পেয়েছে, মানে ইটস আনপ্রেসিডেন্টেড। এবং মানে অন্য দেশি মুসলমানদের কথা বাদ দিলাম, বাংলাদেশি বংশোদ্ভূত মুসলমানদের একটা ব্যাপক অংশ ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়েছে। এবং এটার কারণ হলো যে ডোনাল্ড ট্রাম্প নাকি যুদ্ধ বন্ধ করবেন, গাজার সমস্যার সমাধান করবেন। সো আই এম প্রিটি শিওর যে এই ভোট যারা দিয়েছেন তাদের মধ্যে অনেকেই এম্বারাস, অনেকে হয়তো স্বীকার করবে না। আপনার মিশিগানের মতো জায়গায় সেখানে আরব কমিউনিটিকে ম্যানিপুলেট করেছিলেন ট্রাম্প, যার কারণে মিশিগান ওয়াজ গিফটেড টু ট্রাম্প। সো এই যে তিনি ইমিগ্রেন্ট কমিউনিটি, মানে ইন্ডিয়ানদেরকে করেছিলেন, ইন্ডিয়ানদের সাথে খুব ভালো সম্পর্ক দিয়েছেন, একজনকে আরেকজনের বিরুদ্ধে ইউজ করেছেন, এই কারণে তিনি কিন্তু মানে আমাদের বিশ্লেষণগুলোকে ডিফাই করেছেন, যেটা আমরা রেশনালি মনে করি যে হওয়া উচিত না, সেটাই হয়েছে। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হলো যে মিড টার্ম ইলেকশনে তো ডোনাল্ড ট্রাম্প ইজ নট অন ব্যালট, হিজ নেম ইজ নট অন দ্য ব্যালট পেপার, হিজ পিকচার ইজ নট অন দ্য ক্যাম্পেইন। সো এই কারণে তিনি রিপাবলিকান পার্টিরা, আমরা এটা দেখেছি 2018 সালেও মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি
একেবারে ভূমিধস পরাজয় হয়েছিল। সো এবার নর্মালি যে কোনো মিড টার্ম ইলেকশনই ইনকুম্বেন্ট পার্টির জন্য কঠিন হয়, এবং এবার এভরিবডি ইজ ফিলিং ইট। আপনি বাজার করতে গেলে আপনার আপনার পকেট এটা ফিল করছে, পেইনটা ফিল করছে। ডোনাল্ড ট্রাম্পের একটা বড় আবেদন ছিল যে ইনফ্লেশন কমানো, ইনফ্লেশন তো কমেনি, বেড়েছে। ইমিগ্রেন্ট কমিউনিটি যেভাবে একেবারে মানে ওয়েপেনাইজ করা হয়েছে আইসকে একটা মানে আতঙ্কের মাধ্যমে, এই জিনিসগুলোর একটা রিফ্লেকশন তো মিড টার্মে হওয়া উচিত। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ডেমোক্রেটিক পার্টি ইজ ডুইং এ রিয়েলি পুয়ার জব। আপনারা দেখেছেন যে রিসেন্টলি, আমরা এটা নিয়ে হয়তো আলাপ করিনি, করবো, গভর্নর ক্যান্ডিডেট এরিক সালওয়েলের যে এই নারী কেলেঙ্কারিটা সামনে চলে আসলো। এটা দুর্ভাগ্যজনক যে মানে পিপল ডিজার্ভ বেটার লিডারশিপ ফ্রম ডেমোক্রেটিক পার্টি দ্যান হোয়াট ডেমোক্রেটিক পার্টি ইজ প্রেজেন্টিং। সো এটা খুব দুর্ভাগ্যজনক। ডেমোক্রেটিক পার্টি যদি জোহরান মামদানির মতো লিডারশিপকে প্রেজেন্ট করতে পারে, তাহলে পরে ডোনাল্ড ট্রাম্পের যেই রেটরিক, ডোনাল্ড ট্রাম্পের যে কার্যক্রম, ইট উড বি এ সুইপ, ক্লিন সুইপ ফর ডেমোক্রেটস ইন দ্য মিড টার্ম ইলেকশন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এখনো পর্যন্ত মানে ডেমোক্রেটিক 6 মাস পার্টির সময় আছে, তেমন কেউ তো উঠে আসেনি ডেমোক্রেটিক আলোচনা। পার্টির যে কর্পোরেট অংশ, তারা এখনো মানে বিজনেস অ্যাজ ইউজুয়াল রাখতে চাচ্ছে, যেটা অধিকাংশ স্পেশালি জেন জি ভোটারদেরকে আকৃষ্ট করে না। জি, শেখর মামুন, আপনার কাছ থেকেও সংক্ষেপে জানি, কারণ ট্রাম্প খুব দৃঢ় প্রত্যয়ের সঙ্গে বলছেন যে মিড টার্মে আগে গ্যাসের দাম কমে আসবে, এই সামারেই কমে আসবে, যুদ্ধটা মোটামুটি একটা জায়গায় নিয়ে আসলেই। তো মানুষের যে আফসোসের জায়গাগুলো, ইনফ্লেশন, অর্থনীতি, ইমিগ্রেশনের বিষয়টা নিয়ে ভোটারদের মধ্যে খুব বেশি সমস্যা আছে বলে মনে হয় না। হয়তো যারা ইমিগ্রেন্ট কমিউনিটি তাদের মধ্যে সমস্যা আছে, কিন্তু মানে মেন স্ট্রিম যে আমেরিকানরা, তারা অনেকেই এটার পক্ষে, অনেকে বিপক্ষে। সো তার ভোট খুব একটা কমে যাবে এটি ঠিক মনে হয় না। রিপাবলিকানরা ভূমিধস পরাজয় হওয়ার পিছনে অন্য কোনো কারণ থাকতে পারে বলে আপনার কাছে মনে হচ্ছে মিড টার্মে? Well, definitely inflation is going to continue because যদিও ইরানের যদি সঙ্গে মানে পিস প্রসেস শুরু হয় বা হরমুজ প্রণালী ওপেন হয় বা all these things, but still আমাদের the flow of this gas oil, এটা কিন্তু it's not going to be like before, so it's going to take at least 3 to 4 months. So let's say this April, May, June, July, August, so hopefully before November things could be normal, but still the impact is going to be to the economy. আমরা দেখছি যে 2.9% inflation. So if the inflation goes above 3%, 3.4, 3.5, এবং people যদি সামারে যদি তারা ইম্প্যাক্টটা হয় এবং সামারের পরে যদি কন্টিনিউ হয়, তখন কিন্তু is going to be problem for Trump. So যদি আপনি যদি কম্পেয়ার করতেছেন 2024 এর সঙ্গে, আনফরচুনেটলি ডেমোক্রেটিক পার্টির যে আমাদের নমিনি ছিল যে কামলা হ্যারিস, she was selected. যদি বাইডেন যদি ড্রপ আউট আর্লিয়ার এবং আমাদের যদি প্রাইমারি হতো, তাহলে ডেফিনেটলি আমার বিশ্বাস যে ট্রাম্প কুড নট উইন। কিংবা কামালাও হয়তো প্রার্থী হতে পারতেন না ডেমোক্রেটদের। এক্স্যাক্টলি। এবং কামালা হ্যারিস সম্প্রতি একটি ইন্টারভিউতে বলছেন যে তিনি আবারও প্রার্থী হতে চান। Well, according to the recent poll, she's way behind, and আমার মনে হয় the Democratic Party is really ready to give her the nominee again from this, because Hillary Clinton-এর মতন এত জানু পলিটিশিয়ান, the foreign secretary বলেন বা senator from the New York, she was really talented, but still সে যখন ট্রাম্পকে হারাইতে পারেনি, তখন কামালা হ্যারিসের মতন, I mean, of course she's also very talented, I'm not undermining her, she is a senator from one of the biggest California, but still she was not that polished like Clinton. So Clinton যেহেতু ট্রাম্পকে হারাইতে পারেনি, we knew the Kamala Harris couldn't beat him. It's not because মানে পরের বার তো আর ট্রাম্প থাকছেন না, সেটি সমস্যা না। কিন্তু প্রফেসর ডক্টর নাকিবুর রহমান, খুব সংক্ষেপে আপনার কাছে একটু জানি, এরপর আমরা শেষ করে দেবো। সেটা হলো, আমরা বলছি ডেমোক্রেটদের নেতা উঠে আসছে না, রিপাবলিকানদের কোনো নেতা কি উঠে আসতে আপনি দেখছেন প্রেসিডেন্ট ট্রাম্পের ছায়ায়? না, প্রেসিডেন্ট ট্রাম্পকে আবার ব্যালটে রাখার জন্য একটা তো চেষ্টা আছে। Okay. সো এবং এটাকে অ্যাটলিস্ট আমি লাইটলি নিচ্ছি না, কারণ ওকে, এই 2024-এ ট্রাম্প রান করবেন এটাও অনেকে বিশ্বাস করেনি যে একবার, কারণ আমেরিকার ইতিহাসে নির্বাচনে যদি কেউ পরাজিত হয়, তার আবার নির্বাচনে বিজয়ী হওয়ার একটাই এক্সাম্পল হলো রিচার্ড নিক্সন। কিন্তু দ্য পার্সন হু বিট ওয়াজ ডেড, জেএফ কেনেডি ওয়াজ, কিংবা আর এফ কেনেডি, দুজনের কেউই ব্যালটে ছিল না, যে কারণে নিক্সনের জন্য ইজি হয়েছে। বাট আদার দ্যান দ্যাট, মানে আমেরিকার নির্বাচনে হেরে যাওয়া কিন্তু ইটস এ ডেথ সেন্টেন্স। সো সেখান থেকে রিভাইভ করা এবং এভাবে জয়লাভ করা, এটা সো এগেন 2028 আসতে অনেক সময় বাকি।
সো রিপাবলিকান পার্টি ইজ অ্যাবসলিউটলি ট্রাম্পের পার্টি এবং পারিবারিক পার্টির মতো হয়ে গিয়েছে। সো লেটস সি, উইল সি আমেরিকা একটা রাজতন্ত্রের দিকে আগাচ্ছে নাকি গণতন্ত্র Okay, প্রিভেল অনেক করবে সময় বাকি আমেরিকাতে, আছে। টাইম উইল টেল। হ্যাঁ, অনেক সময় বাকি আছে ঠিক আছে। বিষয়গুলো নিয়ে বিশ্লেষণ করার। আমরা হয়তো পরবর্তীতে আস্তে আস্তে সেই দিকে এগোবো। বাট আজকে সময় শেষ। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় এবং মতামতের জন্য, এবং একই সঙ্গে দর্শক যারা দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আগামীকাল রাত 8টায় আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে ভালো থাকবেন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।